কথা বলে ভালোবাসা জাগায় সবার হৃদয়ে মনোমিতা তোমার। কেমন আছো মিতারা তোমরা? আশা করছি ভীষণ ভালো আছো। আজকে চলে এসেছি আবার একটা নতুন পর্ব নিয়ে আমাদের মনোমিতাতে, এবং আজকে আমাদের নতুন পর্বে আর একজন নতুন মিতা। হ্যাঁ, অবশ্যই সে তার স্ট্রাগল স্টোরি বা তার যেটা গল্প আছে সেটা আমাদের সবার সাথে শেয়ার করবে। সেটা শোনবার আগে আমি বলে দিই, আমার সাথে যথারীতি রয়েছে সজলদা, আমাদের পেট স্যার, ডমনরাজ বিদ্যাপীঠ স্কুলের, তাছাড়াও রয়েছে রাহুল, বাস্তবিক, এবং আমাদের আজকের মিতা। কোথা থেকে আসছে অর্পিতা? আমার শ্বশুর বাড়ি হচ্ছে বাড়িতে, মানে বেলুড়ের অদূরেই, শ্রীরামকৃষ্ণের অদূরেই। আর বাবার বাড়ি হচ্ছে বউবাজারে, আর এখন আসছি অফিস থেকে। আচ্ছা, তো তুমি কোথায় চাকরি করো? বালিগঞ্জ ইউনিভার্সিটি। খুব ভালো। তো আজকে অর্পিতা, তুমি যে মনোমিতাতে এসছো, তো তুমি কিছু একটা চিন্তা ভাবনা নিয়ে এসছো মনোমিতাতে, তো সেই চিন্তা ভাবনাটা কি? চিন্তা ভাবনাটা দেখুন, বাবা, মানে আমি জয়েন্ট ফ্যামিলিতে মানুষ, তো অনেক ছোটতে কষ্ট করেই বাবা যেটা পড়িয়েছিল, পড়াশোনা করিয়েছিল, একটা চাকরিও পেয়েছি ঠিকঠাক। কিন্তু মানে এখন লোকে ধরুন চাকরির সাথে সাথে ব্যবসাও করি, স্বামীও পেয়েছি ভালো, স্বামী ভাগ্য ভালোই, কোনোভাবেই মানে খুবই সাপোর্টিভ না হলে, ছেলেরা সাপোর্টিভ না হলে আমি মনে করি না মেয়েরা কিছু করতে পারে। তো সবই ঠিকঠাক, কিন্তু করি বলে কি না করি বলে কি কিছু জানি না। মানে বাইরের পারিপার্শ্বিক লোকের এত কথা, এত সমালোচনা, সে নিজের লোক হোক, মানে শ্বশুরবাড়ির নিজের লোক হোক, বা পাড়া দিয়ে যাচ্ছি যে এ কি করে করে, এ যদি আমাদের মতন পিএনপিসি করতো বা ঘরে বসে থাকতো বা আরো কিছু আমাদের মতন হতো, তাহলে হয়তো আরো ভালো হতো। কেন এইসব ছাড়িয়ে গিয়ে এইসব করছে, বা কি করে পারছে, কেন আমাদের মতন হতে পারছে না, বা কেন চর্চা করতে পারছে না, এই যে জায়গাটা, এটা আমার মনে হয় আমাকে মানে দিন বাই দিন ব্যাকফুটে ফেলে দিচ্ছে। মানে আমি বিয়ের আগে হয়তো আমার মধ্যে আরো স্বতঃস্ফূর্ততা ছিল, আর সেটা আরো দিন কমে দিচ্ছে। তার থেকেও একটা বড় যে ঘটনাটা হয়, মানে আমার শ্বশুরবাড়িতে ঢুকলেই আমাকে একটা নেগেটিভিটি গ্রাস করে। মানে আমার মনে হয় যে কিছুই পারছি না, কিছুই ভালো লাগছে না, শুয়ে পড়ি, মানে এখানেই মনে হয় যে শেষ। মানে ওই বাড়িতে ঢুকলেই এই জিনিসটা মনে হয় নেগেটিভ ভাইব। হ্যাঁ, একটা ভাইব আছে, যেটা মানে আমার অফিসে গেলে বলুন বা রাস্তায় গেলে বলুন, সেই যেটা সারাদিন খাটলেও যেটা হয় না, কিন্তু সেটা ওখানে ঢুকলেই হয়ে যায়। আর ক্রমাগত রাগটা বাড়ছে, মানে মায়ের সাথেও, আমি আমার মায়ের সাথেও বলি, দূর কথা বলো না, ভালো লাগছে না। মানে যেখানে আমি বাড়ির একমাত্র সন্তান, টেম্পার লুজ করে ফেলছি, মানে ইভেনলি। আর প্রচুর যেটা আরেকটা জিনিস হচ্ছে, পরের কথা শুনছি, মানে এ বলছে যে বাবা সারাদিন রাস্তায় কাজ করছে, কি করে হচ্ছে, মানে অন্য কিছু বলার চেষ্টা করছে। মানে তাদের কাছে পিএসসি দিয়ে পাশ করেছে, আর ওই এলাকার মধ্যে আমার শিক্ষার মানটা যথেষ্ট ভালো, বলা উচিত না, ঠাকুরের আশীর্বাদে হোক বা যাই হোক। তো মাথার উপর রামকৃষ্ণ পরমহংসদেব স্বামীজি আছেন, প্রায়শই বেলুড় মঠে যাই, যাতায়াত করি আমি, আমার স্বামী দুজনে। আমার স্বামী খুবই, অনেকেই জানে, খুবই ঠান্ডা, মানে তার সাথে আমার মানে প্রেম করেই বিয়ে হয়, কোনোভাবে গন্ডগোল হওয়ার কথাই নয়। কিন্তু এই পারিপার্শ্বিকতা বা এই নেগেটিভিটিটা দিন দিন আমাকে একটা নিজের মধ্যে নিজেকে নিয়েই নিজে দম। আমার সাবজেক্ট কি? আমার সাবজেক্ট ফিলোসফি। আমার সাবজেক্ট ছিল ফিলোসফি। আপনি মাধ্যমিক পর্যন্ত তো ফিজিক্যাল সায়েন্স পড়েছেন। ইনার্শিয়া, জাড্যতা বোঝেন? হ্যাঁ, এই যেমন ম্যাটারের একটা জাড্যতা থাকে, সোসাইটির একটা জাড্যতা আছে, যেরকম সোশ্যাল ইনার্শিয়া বলে, সামাজিক জাড্যতা। জাড্যতা মানে কি? জাড্যতা দু রকমের, একটা পোটেনশিয়াল জাড্যতা, একটা পোটেনশিয়াল ইনার্শিয়া, একটা ডাইনামিক ইনার্শিয়া। যে কোনো জিনিস কি চায়, সে তার মতো আরেকটা প্রোটোটাইপ তৈরি করতে চায়। আমাদের সোসাইটি কি চায়, যা এনভায়রনমেন্ট আছে সেই এনভায়রনমেন্টের একটা প্রোটোটাইপ চায়, সেখানে নিউ কোনো এন্ট্রি ঘটুক, আরেকটা এলিমেন্ট নূতন সে কখনো হতে দেবে না। এটা কিন্তু প্রথম। আর প্রত্যেকটা মেটার কি চায়, আমরা কি চাই, যে পরিবেশে আছি সেই পরিবেশটা পরিবর্তিত হয়ে আমার মতো, এই ইন্টারেকশনটাই কিন্তু লাইফ। দেখুন, সোসাইটি চাইবে যে আমার মতো একজন তৈরি হোক, আর মানুষ চাইবে যে আমার মতো একটা সোসাইটি তৈরি হোক। এই যে ইন্টারেকশনটা, এটাই কিন্তু ভাইবস অফ লাইফ। এটা কিন্তু কখনোই আনএক্সপেক্টেড নয়। মায়ের জীবন থেকে আমি আপনাকে যেটুকু দিশা দেখানোর চেষ্টা করব, সেটির প্রথম হচ্ছে, এটি একটি সাধারণ ঘটনা।
প্রথম যে আপনি যে এই ঘটনার শিকার এমন নন, সারা পৃথিবীর প্রত্যেকটি মানুষ এই ঘটনার শিকার। এটি প্রথম আগে স্বীকার করুন যে আপনি একটি অন্য সিটিজেন নন। আমরা প্রত্যেকে যে যেখানে উঠেছেন, ইভিন আপনি শুনলে অবাক হয়ে যাবেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবকে মথুর বাবুর বন্ধু কি করেছেন বলুন তো? জুতো দিয়ে মেরেছেন। নাগরা জুতো দিয়ে ঠাকুর যখন মা মা করে চিৎকার করছেন, মাটিতে শুয়ে নাক ফাটিয়ে অঘরে পড়ে আছেন, তখন মথুরবাবুর এক ধনী বন্ধু দক্ষিণ কলকাতা, তিনি নাগরা জুতো দিয়ে ঠাকুরকে নেড়েছেন। ঠাকুর কিন্তু নীরবে থেকেছেন মানে ঠাকুরের, কারণ উনি জানছেন লিমিটেশন। আপনি সবসময় জানবেন যিনি করছেন তার মধ্যে যে সীমাবদ্ধতা, তিনি সব জ্ঞানে করছেন না। আপনার মধ্যে যে জ্ঞানের উদ্বোধন ঘটেছে তার মধ্যে সেই জ্ঞানের উদ্বর্তন ঘটেনি। আপনি নিরবচ্ছিন্নভাবে ঠাকুর মা স্বামীজির কাছে প্রার্থনা করুন, হে মা, ওদের মধ্যে এই চেতনা বিকাশ ঘটাও যে আমি আমার পথে থেকেছি, সেটা যেন ওরা মেনে নিতে পারে। কারণ ওই যে ওদেরও দোষ নেই, কারণ সোশ্যাল ইনার্শিয়া, সোসাইটি ওদেরকে কম্পেল করছে টু থিঙ্ক দ্যাট। সুতরাং এটা আপনার কোনো রোগ, কোনো ক্রাইসিস নয়। যে ক্রাইসিসটা আপনি ভাবছেন এটা একটা ভার্চুয়াল ক্রাইসিস, রিয়েল এই ক্রাইসিসটা নয়। নাম্বার ওয়ান, যে আপনি এটাকে ভাবুন ইটস নট এনি ক্রাইসিস। যেমন একটি ছেলেকে যদি আপনি একটি সোনার টুকরো দেন, সে যদি গোল্ড পরে না চেনে, সেটাকে খেলনাই হবে। এটা কি? এটা একটা খেলনা। জাস্ট লাইক দ্যাট, যিনি মনে করতে পারেন না যে একজন গৃহবধূ স্বতন্ত্র হয়ে লেখাপড়া শিখে পিএইচডি দিয়ে চাকরি করে সংসার সামলাতে পারে, বাসে করে কলকাতার বালিগঞ্জে গিয়ে চাকরি করতে পারেন, ফিরে এসে ঠাকুরের বই পড়তে পারেন, ফিরে এসে বেলুড় মঠ যেতে পারেন, এই লাইফ ফ্রেমটা যার কাছে ক্লিয়ার নয়, যার এডুকেশন এতটা পর্যন্ত আসেনি, তিনি এটাকে নিতে পারবেন না। কারণ তিনি গোল্ড চিনতে পারেননি। শুধু চিনতে না পারাটা তার অজ্ঞতা, তার জন্য গোল্ডের কোনো দোষ নেই। প্রার্থনা করতে হবে তিনি যেন গোল্ডটাকে চিনতে পারেন, নাম্বার ওয়ান। আর নাম্বার টু, আপনি যেটা বললেন যে আপনার মাঝে মাঝে রাগ হচ্ছে, আগের আমরা এপিসোডে একটা বলেছিলাম ভয় নেই, কিন্তু এই রাগের ব্যাপারটাও কিন্তু তাই। দেখবেন গীতাতে এক জায়গায় খুব সুন্দর করা আছে, ভারতে এই বিষয়ে আর পুংস বলে শ্লোকটা শুরু হচ্ছে। রাগ কখন আসে? দেখুন, আমার যদি কোনো একটা এক্সপেকটেশন থাকে, আমি চাইছি যে আজকে স্কুলের সব মাস্টারমশাই আমাকে মেনে চলবে, আমি চাইছি ওই ছেলেটা ফার্স্ট হবে, তখন কি হচ্ছে, ফার্স্ট না হলে তুই হতে পারলি না, তখন আমার রাগ চলে। অর্থাৎ আমরা যদি এক্সপেকটেশনটাকে ফিক্স করে, গোলটাকে ফিক্সড করে দিই, সেই গোলে রিচ করতে না পারি, তাহলে আমাদের রাগ আসে। আপনি প্রথম করুন যে ওইখানে গোলটাকে ফিক্স করবেন না। আপনার গোল ফিক্স হচ্ছে হাউ মাচ ইউ আর এবল টু সার্ভ। আপনি যেখানে চাকরি করেন সেখানে যারা কম্পোনেন্ট শিক্ষার্থী, তাদেরকে কতটা ভালো শিক্ষা দিতে পারলেন, আপনি সন্তানকে কতটা সময় দিতে পারলেন, না আপনার স্বামীকে কতটা সহযোগিতা করতে পারলেন, মানুষকে কতটা ঈশ্বর ভাবতে পারলেন, এখানে গোলটা ফিক্সড করুন। আপনাকে কে ভালো বলবে না বলবে ওখানে গোলটা সরিয়ে দেন। আপনার শাশুড়ি যদি আপনাকে 14 বার খারাপ কথা বলেন, আমি তার সম্মান নিয়েই বলছি, সেটা কিন্তু তার দোষ নয়, তার লিমিটেশন নেই। কারণ তিনি যে জীবনটা যাপন করেছেন, আপনার যে জীবনটা যাপন হয়েছে, দুটোর মধ্যে অনেক পারা, তাহলে ওটা জানতে ওনার বেশ কিছুদিন সময় লাগবে। এইটাকে যদি আমরা প্রতিপন্ন করতে পারি, আমার মনে হয় আপনার মধ্যেকার যে রাগ তা অনেকটা প্রশমিত হয়ে যাবে। ওটা কিন্তু ওনার দোষ নয়। যারা বলছেন তারা যে সবসময় ঈর্ষান্বিত হয়ে বলছেন এমন, কারণ ঈর্ষা অনেক ঈর্ষা আসতে গেলে ইকুয়াল লেভেলে আসতে হয়। জেলাসি ইজ দ্য প্রোডাক্ট অফ ভালগারিটি। মানে যদি আপনি ফ্রয়েডিয়ান টার্মে জেলাসিকে ব্যাখ্যা করতে চান, সেটা অন্য জায়গায়। মনে করুন আমি একটা কোনো জিনিস পেতে চেয়েছিলাম, সেই জিনিসটা আরেকজন পেয়ে গেছেন, তখন জেলাস আসবে। এটা কিন্তু জেলাস নয়, যেটা আপনার ক্ষেত্রে হয়েছে, এটাকে আমরা বলি সোশ্যাল ইনার্সিয়া। আপনি দেখবেন, টাইপ করে দেখবেন সোশ্যাল ইনার্সিয়া, সামাজিক জাড্যতা বলে এটাকে। সোসাইটি কিন্তু কখনো কাউকে রাস্তা ছাড়তে চায়, সোসাইটি কেন, পৃথিবীতে কেউ চায় না। কি অদ্ভুত ব্যাপার দেখুন, আমি সামান্য কেমিস্ট্রি পড়েছেন, দেখবেন একটা পারদে যদি আর একটা ইলেকট্রন থাকতো তাহলে পারদটা সোনা হয়ে যায়, কিন্তু পারদ জায়গা ছাড়েনি যে আরেকটা পরমাণু ইলেকট্রনকে ওখানে ঢোকার জন্য। এটা থাকবে, এটা বাস্তব, এটা কিন্তু চিরাচরিত। তার মধ্যে আমাদের কি করতে হবে? আমি ওখানে আপনাকে আমার মনে হয় না কোনো অ্যাডভাইসের দিকে যাওয়ার দরকার যে ওরা তো বলবেই, ওরা তো করবেই, এটা নয়। ওদেরটাকেও বাস্তব ধরে নিতে হবে। একটা লিমিটেশন, এক্সপ্রেশন অফ লিমিটেশন। একটা সময় লিমিটেশনটা কেটে যাবে, দেখবেন সব ঠিক হয়ে যাবে। কারণ ইউ আর ওয়ার্ক উইথ গোল্ড, আর এটা যদি গোল্ড না হয় তাহলে আলাদা কথা। কারণ আপনার মধ্যে তো সেই স্বচ্ছতা রয়েছে, আপনি প্রাণ ভরে কাজ করছেন, মানুষের সেবা করছেন, আপনার মধ্যে সেই দৃঢ়তা রয়েছে। সুতরাং ওই জায়গাটাকে ভাবতে হবে যে ওরা আমার জেলাসি নয়, ওরা আমার খারাপ নয়, নেগেটিভ দিকটা দেখবেন না,
পজিটিভ দিকে, যে আরে আমি এতটা করলাম, আমার শাশুড়ি মা এই জীবনটা উপভোগ করতে পারলেন। দেখুন 2 দিন পরে আপনার শাশুড়ি আপনার বন্ধু, মানে আমি কথার কথা বলছি যে যিনি এটা করছেন তিনিও আপনার বন্ধু হয়ে যাবেন। মানে নেগেটিভিটিকে পজিটিভিটিতে টার্ন করে দিতে হবে। থ্রেট আমাদের কিন্তু এখন নিয়মটা আমরা শর্ট অ্যানালাইসিস করি, কনভার্সন অফ থ্রেট ইনটু অপরচুনিটি। থ্রেটকে অপরচুনিটি নিয়ে যাওয়া, এটাই কিন্তু আমাদের লাইফ। আর এটাই মা বারবার বলছেন, দুঃখ আসবে, বিপদ আসবে, সমস্যা আসবে, সেইখানে যদি আমরা ঈশ্বরকে ধরতে পারি তাহলে সেখান থেকে আমরা উঠে যাব। কনভার্সন অফ থ্রেট ইনটু অপরচুনিটি, এটি যাওয়ার মনোমিতা। এইটা কিন্তু আমাদেরকে বারবার খেয়াল রাখতে হবে। থ্রেট তো আছেই, কোনখানে থ্রেট নেই? তারপরে কি কোনো অপরচুনিটি নেই? থ্রেটটাকে অপরচুনিটি আমাদেরকে কনভার্ট করতে হবে। এটা কিন্তু মডার্ন ম্যানেজমেন্ট বলছে। এটা আমি মানে কতটা দক্ষ ছিলেন ঠাকুরমা স্বামীজি, আজকে যেটা আমরা মডার্ন ম্যানেজমেন্টে নিচ্ছি সেটা তখনকার দিন। আপনি আপনার ট্রেনিংয়ে, চাকরির ট্রেনিংয়ে পেয়েছেন শর্ট অ্যানালাইসিস, এখানে শুধু ক্লক ওয়াইজ ডাইভার্সন, যে আমার থ্রেটটাকে আমি অপরচুনিটি কনভার্ট করব। আশা করি এটা। আর মায়ের জীবনী পড়লে, মায়ের জীবনী এবং স্বামীজির কর্মযোগ, এটাকে যদি আমরা বারবার পড়তে থাকি, বারবার বলা আছে যতটুকু আপনি সেবামূলক কাজ করবেন। সেবামূলক কাজ মানে কি? সেবামূলক কাজ মানে কিন্তু যে কোনো সারাদিনে একটা কাজ করবো যার কিন্তু নেম ফেম এন্ড মানি নয়। সারাদিনে আমি একটা কাজ করব যে কাজটার উদ্দেশ্য আমার নাম নয়, আমার অর্থ নয়, আমার ফেম, আমার মাসের পাওয়া। এই 3টে মধ্যে একটা তাতে যদি আমি সারাদিনে একজনকে একটা রাস্তা পার করে দিলাম, যে ওই লোকটা রাস্তা না পার করে দিলেও আমার হতো, স্টিল আমি করে দেবো। এই রকমের আমার যিনি স্বামী মেধসানন্দজির নামে আমি বলতে পারি, জাপানে আছেন। আমি যখন ছিলাম তখন প্রিন্সিপাল ছিলেন, তো উনি একটা বই লিখেছেন, দ্য পাওয়ার অফ ডেলি শিডিউল। সেখানে তিনি একটা জায়গাতে খুব পরিষ্কার করে বলছেন যে আমাদের ডেলি শিডিউলে প্রত্যেক দিন অন্তত একটা ওয়ার্ক আমরা রাখি, যে ওয়ার্কটার উদ্দেশ্য কিন্তু আমার নেম ফেম এন্ড মানি নয়। দেখুন এই নেগেটিভিটি সব কেটে যাবে। আমিও পারি না, সব দিন পারি না, চেষ্টা করি যে যেটার জন্য আমি যে কাজটা করার জন্য কোনো পয়সা পাবো না, যে কাজটা করার জন্য আমার নাম দুর্নামের ভয় থাকবে না, যে কাজটা করার জন্য আমার 2জন বন্ধু বাড়বে না, সেই রকমের একটা ছোট্ট হোক, এরকম একটা কাজ, মানে যেটা স্বার্থ ছাড়া নিঃস্বার্থভাবে যেটা করা। প্রথমে মাসে একটা হোক, তারপরে সপ্তাহে একটা হোক, তারপরে রোজ একটা হোক। এটা কিন্তু স্বামীজি বলছে এরকম কাজ আমরা করতে করতে আমাদের চরিত্র তৈরি হয়ে যায়। আমরা নেগেটিভ ভাইবস যেটাকে বলছি না, আসলে ওই ধরনের নেগেটিভ ভাইবস 2-4 জনের কথাতে কোনোভাবেই তৈরি হয় না। নেগেটিভ ভাইবস অনেক জটিল জিনিস। আপনি যদি চণ্ডী, শ্রী শ্রী চণ্ডী পুস্তক পাঠ করেন বা রামায়ণ পাঠ করেন, দেখবেন রাবণ যে নেগেটিভ ভাইবস তৈরি করেছিল তার জন্য রাবণকে অনেক 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 পরিশ্রম করতে হয়েছে। দে আর অলসো গ্রেট। সুতরাং নেগেটিভ ভাইবস ওইভাবে হয় না। আসলে আমরা বুঝতে ভুল করি, আমরা মনে করে বোধহয় আমার মতো না হলেই সেটা বোধহয় নেগেটিভ না। অনেক পৃথিবীতে অনেক কিছু আমার মতো নাই মিলতে পারে। আমার যেটা ভালো লাগে কারো ভালো নাই লাগতে পারে। আমার লঙ্কা ভালো লাগে, কারণ চিনি ভালো লাগতেই পারে। তার অর্থ এই নয় যে যিনি চিনি খাচ্ছেন আমার সঙ্গে তিনি নেগেটিভ। কারণ পৃথিবীতে কোনটা ভালো কোনটা মন্দ এর বিচার চিরন্তন কোনো বিচার হয় না। সুতরাং এটাকে নেগেটিভ হিসাবে দেখবেন না। এইটুকু যে যদি এর টেস্ট ভালো হয়, এটা যদি সব জীবনযাপন হয়, তাহলে এক সময় না এক সময় এটা অ্যাকসেপ্ট হবেই। এই দৃঢ়তাটাকে রাখা, এর নাম হচ্ছে চরিত্র গঠন। এই জন্য আমাদের ক্যারেক্টার বিল্ডিং এর উপরে জোর দিতে হবে। ক্যারেক্টার বিল্ডিং মানে তাই যে কোনো কিছু সুপারফিশিয়াল নয়। করতে করতে আপনার প্রথমে উইল পাওয়ার তৈরি হবে। উইল পাওয়ার করতে করতে আপনার একটা টেন্ডেন্সি আসবে, গুড টেন্ডেন্সি। আপনি যদি অনবরত গুড ওয়ার্ক করেন আপনার তো গুড টেন্ডেন্সি আসবে, অনবরত ব্যাড ওয়ার্ক করেন ব্যাড টেন্ডেন্সি আসবে। এটা কিন্তু আপনি নিজে কেউ একটা বিরাট দান করে দেবে দিয়ে সারাদিন অপকর্ম করে গেল, ইটস নট হিজ ক্যারেক্টার। ইটস নট হিজ ক্যারেক্টার। একদম এই কুম্ভটাই। হ্যাঁ, ইটস নট দ্য ক্যারেক্টার। ইটস নট দ্য ক্যারেক্টার। এটা কখনো একজন মানুষকে যদি দেখতে হয়, একজন মানুষের ক্যারেক্টার ঠিক করতে হয়, মানে বুঝতে হয়, তাহলে তার ছোট ছোট ওয়ার্ক করবে। স্বামীজি এক জায়গায় বলছেন, যদি কোনো চরিত্রকে বিশ্লেষণ করতে দাও তার বড় কাজ দেখো না। সময় বিষয়ে অত্যন্ত কাপুরুষও বিরাট সাহসীপূর্ণ কাজ করেন। আবার অনেক সাহসী মানুষও কাপুরুষ হয়ে যান, কিন্তু যিনি ছোট ছোট কাজগুলোতে তার চরিত্রের বিকাশ ঘটান সেটিই কিন্তু তার চরিত্র। এটা বারবার আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের যেন যে কোনো পরিস্থিতির মধ্যে আমি যা বিশ্বাস করি, যা অন্তঃকরণে চাই, তাই যেন আমরা করতে পারি। দেখবেন তাতে আমার মনে হয় না খুব একটা
যে খুব অসুবিধের কিছু হয়। Manifestation. আমি ছোট ছোট জায়গায় এরকমগুলো দেখেছি ম্যানিফেস্টেশন। একেবারে। শুধু আমি আমার ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি শেষ করছি, এটা মায়ের জীবনে তো প্রচুর আছে। আমি একেবারে প্রত্যন্ত জায়গা থেকে, আমি আজকে লবণ বিদ্যাপীঠ, এটা কলকাতার উপকণ্ঠে একটি বিদ্যালয়, 1300 বেশি স্টুডেন্ট, 50 জনের বেশি কর্মী। আর আমি যেখানে এসেছি সেটা হচ্ছে আপনারা নাম শুনতে বাড়িঘর, মানে একেবারে প্রত্যন্ত জঙ্গল থেকে। স্বাভাবিক একটা ক্রাইসিস অফ কালচার হওয়ার সম্ভাবনা খুব বেশি ছিল, কিন্তু বিশ্বাস করুন আজ পর্যন্ত কোনো ক্রাইসিস অফ কালচার হয়নি মায়ের কৃপা। কারণ আমি এসে যদি এখানে প্রতিপন্ন করার চেষ্টা করি শহরটা খারাপ গ্রামটা ভালো, ইনাদের খারাপ লাগবে। আবার ইনারা যদি বিচার করতেন যে গ্রামটা খারাপ শহরটা ভালো, তাহলে ক্রাইসিস হতো। সুতরাং এটা নয়, এটা একটা প্যারাডিজিমে, ওখানে একটা ম্যানিফেস্ট করেছে, এখানে একটা ম্যানিফেস্ট করেছে, দুটোই প্যারালাল, কোনোটাই নেগেটিভ নয়, কোনোটাই পজিটিভ নয়। অল আর পজিটিভ ইন দিস ওয়ার্ল্ড, অল আর পজিটিভ ইন দিস ওয়ার্ল্ড। এই দৃষ্টিভঙ্গিটা কিছু চেঞ্জ করে দেওয়া, দুটো প্যারালাল, দুটো প্যারালাল। পৃথিবীতে কোনো কিছুকে আপনি যেটা চরম খারাপ তার মধ্যেও আপনার ভালো কিছু আছে। যদি কারো ঘরে আগুন লাগে সেগুলো ছাপড়াগুলো তো মূল্য, তাহলে পৃথিবীতে চরম খারাপ বলে কিচ্ছু নেই আর চরম ভালো বলে কিচ্ছু নেই। যে কোনো জিনিসেরই ভালো মন্দ দুটো দিকই রয়েছে, সেটা সেটা নিতে হবে, সেটা তোমাকে তার ভেতর থেকে নিতে হবে। মানে যেটাকে তোমার মনে হচ্ছে ভীষণই খারাপ, তার মধ্যে ভালো দিকটা কি আছে সেটা তোমাকে নিজেকে বের করতে মানে হবে। মানে উনি ইন্টেনশনালি করছেন, এটা মন থেকে হটিয়ে দিন, দেখবেন আমার সব চলে গেছে। উনি অজ্ঞানতার জন্য করছেন, যে ওরা বোঝে না এই স্বাদটা। এই যেটাকে বললাম, ওই যে ঠাকুরের একটা গল্প দিয়ে, ঠাকুরের একটা গল্প আছে না, ওই যে একজনের কাছে একটু ভালো জহরত পাওয়া গেছে, দিয়ে ওর সে ইয়েকে বলছে, তার যে সঙ্গী আছে তাকে বলছে তুই এটা জানা বিক্রি করতে। সে প্রথমে বেগুন ওনার কাছে গেল, বা জিনিসটা ভালো, ঠিক আছে আমি 5 সের বেগুন দিয়ে দেবো। বলছে না ঠিক আছে আর একটু ধরুন, বলছে ঠিক আছে 10 সের বেগুন দিয়ে দেবো। বলছে না ঠিক আছে 20 সের বেগুন দিয়ে দেবো, আর আমি পারবো না। হয়ে গেল, সে আরেকজনের কাছে গেল, সে গামছা বিক্রি করে, বলছে আমি ঠিক আছে 4টে গামছা দিতে পারি। বলছে ঠিক আছে, বলছো 10টা গামছা দিচ্ছি, ঠিক আছে 20টা গামছা দিচ্ছি। ব্যাস, তার ওখানে শেষ হয়ে গেল। তারপরে যে জহুরির কাছে গেল, সে তখন বললো এর দাম 1 লক্ষ টাকা। আপনি যেটা করছেন সেটা কিন্তু আপনার ক্যারেক্টার, আপনার সৎকর্ম, আপনার পূর্ণ জীবন, কে কেমন ভাবে নিতে এলো সেটা কিন্তু তার লিমিটেশন, তার দোষ নয়, তার লিমিটেশন। তিনি ওই জায়গাটায় পৌঁছাতে পারেননি বলে দেখতে পাচ্ছেন। এটাকে আমার মনে হয়, তুমি হয়তো, আমার মনে হয় এটাকে ঈর্ষা বা দোষ বা আমাকে ডিসক্রিডিট করছে এই মতবাদে না দেখে এইটুকু যে ওরা এখন আমি ভগবান পর্যন্ত গেলাম না, আমি ভগবান পর্যন্ত গেলাম না, যে উনি এখনো এর স্বাদটা পাননি। এইটুকু বললে এইটুকু বললে দেখবেন আমরা অনেকটা শান্তি পেয়ে যাই। এটা মাও অনেক জায়গাতে বলেছে, এটা মায়ের থেকে আমি বলবো, মা অনেক জায়গাতে অনেককে বলেছে। ঠাকুর তো আরো ব্রডলি বলেছেন, লোক না পোক, আমি সেটাতে গেলাম না। মা অনেকবার ধরে এটা বলেছে যে যাই করুক না কেন সেটা তার অজ্ঞানতার জন্য করছে, তার মধ্যে জ্ঞান বিকাশ হয়ে গেলে সেই তখন একসেপ্ট করে নেবে। অসাধারণ, দারুণ দারুণ কথা শুনলাম স্যারের কাছ থেকে। এবার চলে যাবো রাহুলের কাছে। সত্যি অসাধারণ স্যারের বক্তব্য, মানে ওদের মা এখন ঠাকুরের বক্তব্য স্যার রাখছেন। যদি আপনি ভাবেন তো সেটা অটোমেটিক্যালি আপনি যতটা পজিটিভ হবেন তত নেগেটিভ এনার্জি দেখবেন ওরা ছোট হয়ে যাচ্ছে, তো তখন ওদের গুরুত্বটাই আপনার কাছে থাকবে। তো আপনি নিজেকে আরো বেশি পজিটিভ করে তুলুন। এবারে নেগেটিভ এনার্জি, আমি বারবার বলছি যে নেগেটিভ এনার্জি কাটানোর কথা। এবারে কিভাবে কাটাবেন, এটার জন্য খুব কমন কতগুলো ব্যাপার আছে যেটা খুব সহজেই করা যায়। এক হচ্ছে যে আপনি সকালবেলায় উঠে হাত মুখ ধুয়ে একটু পারলে জামা কাপড় চেঞ্জ করে কোনো কিছু ভক্তি গীত হোক বা ঠাকুরের কোনো গান হোক, যে কোনো যেটা আপনার পার্সোনাল সঙ্গীত আর কি, ওইটা না খুব পজিটিভ ভাইবস তৈরি করে। তো ওইটা আপনি আজকাল ইউটিউব থেকে বা মোবাইলের অনলাইন থেকে আপনি যে কোনো একটা চালিয়ে যান, আপনি একটা জোরে চালিয়ে রাখুন, আপনার নিজের উচ্চারণ করতে হবে না, আপনি শুধু শুনুন। ওই যে শুনলেও কিছু যে বাজছে ওটার থেকে যে পজিটিভ একটা ভাইবস, ওটা কিন্তু আপনার ব্রেনে গিয়ে খুব আপনাকে পজিটিভ করবে। তো সেরকম ওই যেটা বললাম, বাড়ি ঘর একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, বাড়ির ঈশান কোণটাকে একটু দেখা, তারপরে মেন এন্ট্রান্স ওটাকে একটু দেখতে হবে যাতে পরিষ্কার। মেন এন্ট্রান্সের সামনে যেমন ঝাঁটা রাখতে হবে, ঢুকে যদি আপনি ঝাঁটা রাখেন, ঝাঁটাটাকে একটু আড়াল করে রাখতে হয়, এটা মানে মায়েরও কথা আর কি। তো এই ছোট ছোট জিনিসগুলো, এক কথায় বাস্তুটাকে আপনি যেখানে আছেন সেটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন দেখে মানে আপনার ভালো লাগে এরকম করতে হবে।
তাতে যদি আপনি একটু স্প্রে করে দেন খুব ছোট জিনিস, আপনার যে গন্ধটা ভালো লাগে সেটা আপনি গায়ে বাড়িতে স্প্রে করে দিলেন, তাহলে আপনার ওই ভেনাস বা সুন্দর স্ট্রং হয়ে যাবে, ওই সুগন্ধটাও আপনার অনেক সময় খুব কাজে লাগে। এটা আপনার মানে ভালো ধূপকাঠির গন্ধ দেখলে দেখবেন যে মনটা একটু কেমন যেন বেশ ভালো হয়ে যায়। হ্যাঁ, পুজো টুজো। আবার বাজে গন্ধ আসছে তখন যেখানে আপনি বসতে পারবেন না, সেখানে চলে যাবে। তো এই ছোট ছোট জিনিসগুলো দিয়েই আপনি কিন্তু নিজেকে অনেকটা এনার্জাইজ করতে পারবেন। তো আজকে অর্পিতার এই যে সমস্যা, তো নানান রকম আমরা প্রতিকার পেলাম, যেমন স্যারের কাছ থেকে পেলাম, রাহুলের কাছ থেকে পেলাম। আশা করছি এগুলো তোমার জীবনে তুমি এটাকে কাজে লাগাবে, এবং কাজে লাগিয়ে এই যে আজকে তুমি মনোমিতাতে এসছো, তুমি একটা আশা নিয়ে এসছো মনোমিতা থেকে কিছু না কিছু প্রতিকার নিয়েই যাবো। তো আশা করছি তোমার আশাটা ফুলফিল হয়েছে। নিশ্চয়ই, মানে এইরকম মানে আমি অনেক জায়গায় গেছি, মানে এই যে একটা আরেকটা পজিটিভ না, আমার মনে হচ্ছে যে না, যখনই আমার মধ্যে রাগটা মানে মনে হবে যে খারাপ লাগছে, তখন আমি ভাববো যে ওরাও খারাপ নয়, কিন্তু ওদের সীমাবদ্ধতা অতটাই, যা ইচ্ছে করতে দাও, যে পথে চলছে চলুক, আমার যা পথ আমাকেই করতে হবে, এই ভাবনাটা মাথায় ঢোকাতেই হবে। একেবারে। কারণ সর্বপ্রথম উনিও ঈশ্বর, আমিও হ্যাঁ, আমার বিচার করার বিষয় নেই, যেটা যে করার করবে। তোমাকে বাস্তব যেটা বলেছে, একটু বাড়ি ঘর পরিষ্কার রাখো, একটু মেনটেন করো। সুগন্ধ এবং মাঝে ভালো গান শোনা, এটা আমি বলছি আদ্যাস্তব করে খাই, মানে রেগুলার আমি আদ্যাস্তব করি, আমার আদ্যাস্তব আন্দাজ তো ঠিক আছে, কারণ মানেটা তো জটিল, হ্যাঁ। আরো সহজ কিছু দুটো করুণা মানে এবার সেই আদ্যাস্তব করলেও মানে ধরুন আমারই মনে তারও মনে হচ্ছে কি করছে, মানে সেটা তো তার ওই জন্য- তার সীমাবদ্ধতা ওই জন্য যেগুলো সর্বজন বুঝতে পারবে, একটা বাংলা গান যে রৌদ্রগো করুণা ওই কি হ্যাঁ, প্রার্থনা ওই সঙ্গীত। গুণ হতে লক্ষ্মী হলে যে প্রার্থনা সবার গান শুনে সঙ্গীত। লাগলে হ্যাঁ। ভালো লাগে, গায়ত্রী আর মন্ত্র। সেগুলো খুব ভালো। মানে আমি যদি আমার একটু শিবস্তোত্র, চণ্ডী, তাণ্ডব এগুলো ভালো লাগে, করুন, মানে খুব এগুলো ভালো। যদি আমি একটু খুব ধরে ভালো। চালাই, লোকে ভাবে কি শুনছি, না, না, ভাই না, 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 একবার। লোকে কি ভাবলো, কি আসলো গেল। আর পজিটিভ ভাইবস আনার ক্ষেত্রে সব থেকে কার্যকরী হচ্ছে দুর্গার ধ্যান মন্ত্র, জগাযোগ সময় একদম খুব কার্যকরী, প্রচন্ড কার্যকরী। আর ওটার মধ্যে তো একটা নারী শক্তির জায়গা আছে। আমার ভীষণ ভালো লাগে, মানে আমার আশাটা দরকার ছিল, মানে বোধহয় ঠাকুরই কানেকশন না, না, করে না, দিয়েছে। বাহ, একদম একদম। তো এইরকম তোমরা যারা রয়েছো, যারা আসতে চাইছো, এখনো এসে উঠতে পারোনি, তারা দেখো অন স্ক্রিন ফোন নাম্বার যাচ্ছে, সেই নাম্বারে ফোন করে চলে এসো তোমার সমস্যা নিয়ে আমাদের কাছে, এবং আমরা আমাদের মনোমিতার এই প্ল্যাটফর্ম থেকে জানাবো তার প্রতিকার। তাই দেখতে থাকো মনোমিতার সঙ্গে, সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং আমাদের কিন্তু ভালোবাসতে ভুলো না, আমাদের মাথার উপর আশীর্বাদ রাখতে ভুলো না। তো যেমন আমরা প্রত্যেকটা এপিসোডে আমাদের মিতাদেরকে, আমাদের পার্টিসিপেন্ট যারা আছে তাদেরকে gift দিয়ে থাকি। এইবার রাহুল দিয়ে দেবে হচ্ছে ওর তরফ থেকে এই সুন্দর মা সরস্বতী আমাদের আজকের মিতাকে। ডাক্তার ডেয়ারির তরফ থেকে এই রিফ্রেশমেন্ট থাকছে আমাদের আজকের মিতার জন্য। মা হোমিও ফার্মেসির তরফ থেকে এই সুন্দর পেমেন্টও থাকছে আজকে অর্পিতার জন্য। মা হোমিও ফার্মেসি হচ্ছে একটা অথেন্টিক হোমিওপ্যাথি মেডিসিন স্টোর। এটা হচ্ছে উত্তর কলকাতার শামপুকুর থানার ঠিক পূর্বে। মনোমিতা তোমার আজকে সজলদা দিচ্ছেন অর্পিতাকে। মায়ের কিরণধ্বনি সারদা, শঙ্কর মহারাজের একটি সুন্দর বই, মায়ের আশীর্বাদ ওনার মধ্যে বর্ষিত হোক, এবং অঘটন পটীয়সী মা ওনার সমস্ত মনের যে দোদ্দুল্যমানতা তা কাটিয়ে ওনাকে স্টেডি করুক, ওনার সৎকর্ম আরও এগিয়ে চলুক।